জায়গাটা যেটা আমি বলতে চাইছিলাম যে রিপোর্ট তো পাঠান, কিন্তু রিপোর্ট যখন পাঠাই গেলে তখন আমরা ডহর ছেঁকা করি, মন নিয়ে চলবেন। ডহর ছেঁকা করার পরে মমতা ব্যানার্জি বুঝতে পারলেন যে কর্মীরা সরকারকে চাপ দিচ্ছে ডহর ছেঁকা করে। তখন আমাদের একটা রিপোর্টটা ওই যেটা সিআরআই সার্ভে করে তুলে আনছিল সেই রিপোর্টটা মমতা ব্যানার্জি পাঠাইল 16 সালে। 17 সালে কেন্দ্রীয় সরকার একটা অবজেকশন দিল কি, যদি অন্য কোন আরো বক্তব্য আপনার থাকে, ফার্দার কমেন্ট এন্ড জাস্টিফিকেশন যেটার নাম, সেইটা পাঠান। সেই রিপোর্টটা মমতা ব্যানার্জি আজ পর্যন্ত পাঠায়। ভাবুন, 17 সাল থেকে আজ পর্যন্ত মমতা ব্যানার্জি পাঠায়নি। কেন পাঠায়নি? তার কারণ হিসাবে আমাদের কাছে বলছে না, কিন্তু কারণটা কি রেখেছে, লিস্টেড যারা আদিবাসী আছে, লিস্টেড তারা বাধা দিচ্ছে। ভাবুন, যারা লিস্টেড আদিবাসী আছে, মানে বর্তমানে যারা তফসিলভুক্ত, তারা বাধা দিচ্ছে বলে আমাদের রিপোর্টটা যাচ্ছে। অঙ্কটা কি, আমাদের পূর্বের যে ভোট আছে সেই ভোটটা আমরা একত্রিত নই। ওদের কাছে খবর বা ধারণা লিস্টেড আদিবাসীদের যে ভোটটা আছে তাদের ভোটটা একত্রিত। কর্মীদের যদি এটা পাঠায় তাইলে লিস্টেড আদিবাসীরা আমাদেরকে ভোট দিবে তৃণমূলকে। এই কারণে ওরা আটকায় রেখেছে। তাহলে আমরা কি করব? আমরা কি লিস্টেড আদিবাসীদের সঙ্গে গন্ডগোল লাগব? লাগব না। আমার হক অধিকার কেউ বলে আটকাতে পারবে? উচিত কি? কারো কোথায় আমি মানে আদিবাসীর যোগ্যতা আছে না নাই সেটা সার্ভে করে রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে নো অবজেকশন নিয়েছে মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জির ক্ষমতা নাই এসটি করে দিয়া। ওর কি ক্ষমতা? এসটি সুপারিশ করতে পারে এবং নো অবজেকশন, যেটা মমতা ব্যানার্জি পাঠায় নিয়েছে। মমতা ব্যানার্জি আর পুচকিবার জায়গা নেই। ও কখনো বলতে পারবেন না যে কর্মীরা আদিবাসী হওয়ার যোগ্যতা কর্মীদের নাই, এইটা কোনোদিনও বলতে পারবেন না। তাইলে মমতা ব্যানার্জি এখন বাধ্য যে কর্মীর এই ফার্দার কমেন্ট জাস্টিফিকেশনটা পাঠাইতে বাধ্য। তো বাধ্যটা করাবো কি করে? আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমরা প্রয়োগ করে দিয়েছি। যত যে অস্ত্র আছে আমরা প্রয়োগ করেছি। রেল টেকা, নহর টেকা, দিঘির গিটিয়া, দিল্লি যাওয়া, কলকাতা যাওয়া। তাইলে লাস্ট অস্ত্র কি? ওদের ভাতে মারতে হবে। ভাতে মারতে হবে। ভাতে মারতে গেলে ওদের ভাত ঘর কোথায়? ভোট। ভোটটাই ওদের ভাত ঘর না, অন্য কিছু আছে। মমতা ব্যানার্জির কি আছে? ভোটটা পাই মুখ্যমন্ত্রী, ভোটটা না দিলে মুখ্যমন্ত্রী হবে। তাহলে ভোটটা, এই ভোটটা কর্মীর একজোট করতে হবে। আমাদের হারা জিতাটা কোনো প্রভাব নাই, ভোটটা একজোট করতে হবে। মনে করুন আমরা বাঁকুড়া জেলায় 1,20,000 কর্মীর ভোট আছে। মনে করুন এই 1,20,000 ভোটটা আমি জানি কিছু কানাপাড়িকা লোক আছে। কানাপাড়িকা লোক ওরা দিবে নেই, ওরা ওই ঝান্ডার দ্বারা ওরা তিরপল খায়, ঝান্ডার দ্বারাই ওরা ঘর পায়। এইটা আছে না, ওরা দেয়াল, ওই ঝান্ডার জন্য দেয়াল লিখতে ওরা পয়সা পায়। আর কর্মী করলে তো দেয়াল নিজের পয়সায় লিখতে হবে, হবে না? তাই ওদের ওইটা ভাবে ওরা 20,000 ভোট দিবেন নেই। তাহলে আমরা 1 লাখ ভোট পাবো। 20,000 ছাড় 1 লাখ ভোট পাবো। এই 1 লাখ ভোটটা আমাদের মানে অ্যাকচুয়াল 3টা বিধানসভায় আছে। ছাতনায় কিছু আছে, প্রায় 9টা গ্রাম আছে। ওইটা যদি বাদও দিই আমরা 3টা বিধানসভায় আছি। কোন 3টা? রানীগঞ্জ বিধানসভা যেটা আপনারাও পড়েন, রায়পুর বিধানসভা যেটা আমরা পড়ি, আর সিমলাপাল মানে যেটা তালডাংরা বিধানসভা, সিমলাপালের কর্মীতে পড়ে। রানীগঞ্জ বিধানসভা 6,000 না 10,000 কিছু একটা ভোটে তৃণমূল জিতে আছে। 6,000। রায়পুর বিধানসভা 15,000 কাছাকাছি জিতে আছে। তালডাংরাও 5 থেকে 6,000 ভোটে জিতে আছে। এখন
আমরা এই 1,20,000 ভোটের মধ্যে 1 লাখ যদি পাই, আমরা রানীগঞ্জে যদি 30,000 পাই, রায়পুরে যদি 20,000 পাই, শিমলাপালে যদি 15,000 পাই, আমি সর্বনিম্নটা ধরছি, যদি পাই এই ভোটটা কিন্তু সাচ্চা ভোট, ওই 13-14 ভোট লাগে সাচ্চা ভোট বটে না, ওইটা মানে সব কিছু মায়া মমতা ত্যাগ করে ভোটটা দিবে তো কর্মীকে। এই সাচ্চা ভোটটাই ভাবুন রানীগঞ্জ বিধানসভাকে কিন্তু আমরা হিলাই দেবো, হিলাই দিতে পারবো। আমরা যদি 30,000 ভোট তো পকেটে থাকছে, কখন কাজে লাগাবো এটা আমরা তো এখানে জিততে পারবো না। কিন্তু ভোট তো আমরা 1 লাখ নিয়ে দেখাবো, ভোটটা আছে আমার পকেটে 30,000। এই 30,000 ভোটটা নিয়ে আমরা বুক ফুলাই ঘুরে বলবো তুই ফার্দার কমিউনিটি জাস্টিফিকেশন পাঠাই 30,000 তোকে দেবো, সোজা বাংলা। যদি না পাঠায় আমরা তো আর ভোটে দাঁড়াবো না, তখন বিপরীত কে দেব, কোন বিপরীত? যে জিতবে, কে জিতবে সেটা আমরা দেখব। বিজেপি, বিজেপিকে দেব, বিজেপিকে বলবো ভোটটা দিব এই শর্তেই তোর ক্ষমতা আছে রাষ্ট্রপতিকে দিয়ে কর্মীকে এসটি করান, আইন আছে তো 342-এর উপধারা দুটোই, একটা হচ্ছে রাষ্ট্রপতি রাজ্যপালের পরামর্শ অনুসারে করতে পারে, তো সেই মতে ডাইরেক্ট বিজেপি করুক, তার আমাদের উদাহরণ আছে, উদাহরণ আছে। আমাদের গোড্ডা একটা ব্রাহ্মণ জাত আছে জম্মু কাশ্মীরে, সেই ব্রাহ্মণ জাত থেকে সরাসরি এসটি করেছে কেন্দ্রীয় সরকার, 370 ধারা উঠাই দিয়েছে বিল আইনে। তাহলে অর্ডিন্যান্স জারি করে যে কোনো সময় রাজ্য কেন্দ্র সরকার বিল আনতে পারে, কারণ একক সংখ্যাগরিষ্ঠ সরকার আছে, করতে পারে। তাহলে ওরা যদি করিয়ে দেয়, আর যদি শুভেন্দুর মতো আছে গাইলে অত মনে থাকবো। দিলীপ ঘোষকে কেমন করলো, কাপড় খুলে দেবো বললো, ভিটা ছাড়া হয়ে গেছে, কোথাও দুর্গাপুর যেতে হয়েছে। কারণ জানে দিলীপ ঘোষকে ভোটে যদি দাঁড় করে খড়গপুরে কোনো কর্মী একটাও ভোট দিবেন না, তাই ওকে দাঁড় করতে হইলে কর্মী যেখানে নাই ভিটা ছাড়িয়ে হইল না। তো শুভেন্দু অধিকারী এখন আসি করিতে যাচ্ছে, অজিত মাহাতো বলছে ভোট কাটুয়া, বাপুতে ওঠে কর্মীর ভোটটা, বাপুতে ওঠে। ভাবুন নিশ্চয় এতদিন তো কর্মীর ভোট বিজেপি থাকে না, তৃণমূল, সিপিএম, ফরওয়ার্ড ব্লক এরাই নিয়েছিল। তাই তোকে ভালোবাসে কর্মীর ভোটটা দিয়েছিল বিজেপি, কি জন্য দিয়েছিল? যে মমতা ব্যানার্জি 17 সাল থেকে পাঠাচ্ছে না, তাইলে একে ভোটটা দিয়ে যায়। 19 সালে আমরা 5-5টা এমপি তৈরি করে দিলাম, ওইদিকে বিজেপির বক্স ছিল বিজেপির 5টা এমপি, একটা পঞ্চায়েত প্রধান নাই, এমপি জিতে যাচ্ছে। ভাবুন কি করে না, আমরা তৃণমূলের বিরোধিতা করে বিজেপিকে ভোটটা দিয়েছিলাম, তার জন্য হয়েছিল, নাহলে বিজেপির পক্ষ থাকবে। তাহলে শুভেন্দু অধিকারী আসি করে আমাদেরকে চেঁচাচ্ছে। তাহলে এই যে চেঁচামেচি গুলা করছে, এইগুলা একদম অনুচিত। ওদের ভাবা উচিত যে কর্মীদেরকে খেপানো দরকার নেই, কর্মীরা একজোট আছে, রাজনৈতিক ভাবে না থাকলেও সামাজিক ভাবে একজোট আছে। এরা নীতিগত আদর্শগত পরিবর্তন ঘটাচ্ছে, এদের মধ্যে ব্রাহ্মণ্যবাদ অনুপ্রবেশ ঘটেছিল, এরা ব্রাহ্মণ্যবাদ থেকে দূরে সরে যাচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। আজ ঘাট শব্দ কি গাড়ি ওঠে না, ওই সামনে আমি লেন লাইন চেঞ্জ করে দিচ্ছিলাম, তার কারণে আমাদের বিনা অনুমোদনে আছে, তো আমি রাজনীতির দিকে যাইতেও পাইনি, এখন রাজনীতি চলে যেত। ঠিক আছে, যাই হোক, তাহলে শুভেন্দু অধিকারী কাকে আক্রমণ করছে? অজিত মাহাতো। মমতা ব্যানার্জি এসে কাকে আক্রমণ করছে? অজিত মাহাতো। কেন করছে? আপনাকে ভাবতে হবে যে অজিত মাহাতোকে কেন আক্রমণ করছে। বিজেপি তো তৃণমূলকে আক্রমণ করতে, বাড়ি চুরি করেছে, কয়লা চুরি করেছে, গরু চুরি করেছে, চাকরি চুরি করেছে, ওইগুলো বলি তো ভোট লিয়া দরকার ছিল। অজিত মাহাতোকে আক্রমণ করছে যে অজিত মাহাতো ভোট কাটে বিজেপিকে হারাচ্ছে। তো তোর যদি এত জল লাগছে, অজিত মাহাতো তো ভোটে সব করে না হয় না, কর্মীকে এসটি করোস নাই বলে না হয়েছে, করে দিলেই তো ভাবছিস আমরা তো তোর ভোট কাটছো নাই, সত্যি কথা বলে না। তাই এদিকে তুই দিবিও নাই, ফিরে তো ভোটটা ঢুকাই দিব, ভোট দিয়ে আমরা ফিরে দিব। আমরা তো ভোট মানে তো একটা বিনিময়,
যে আমি তৃণমূলকে ছাড়িয়ে বিজেপিকে ভোট দেব, কেন? বিজেপি একটা ভালো হসপিটাল করবে, বিজেপি একটা রেল লাইন পাঠিয়ে দিবে, এই জন্য ভোটটা দেব। হ্যাঁ, কিন্তু তুই কিছুই দেবি নি, তোকে ভোটটা ফিরে ঢুকাই আমার কি লাভ? থাকলো তৃণমূলে এলে বসে নেবে। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, যদিও লক্ষ্মী ভান্ডারটা আমার টুটিতে পা দিয়ে দিচ্ছে। আমার এই ইলেকট্রিক বিল জানেন তো 3 টাকাটা 9 টাকা হয়ে যাবে। আপনি কত লক্ষ্মীর ভান্ডার দিবেন? হ্যারকেন গুলো ঘরে খুঁজে রাখুন, কোন গুহারে টাঙ্গা আছে। আর কোন কুড়মি বিল দিতে লাগবে? একদম বলছি, কোন কুড়মি বিল দিতে লাগবে? 9 টাকা 1 ইউনিটে হইলে কোন কুড়মির ঘরে বিল দেওয়ার ক্ষমতা যে মাস্টার মশাই দিতে পারবে? বাকি লোক পাইবে? সাধারণ কুড়মি, গাছ কাটা কুড়মি পাইবে? তাহলে হ্যারকিন সেটাও আরো 100 টাকা লিটার কেরোসিন কিনতে লাগবে, ওই সন্ধ্যার আগে খাইয়ে ঢাকা দিয়ে দিতে হবে নাকি? তাছাড়া আর উপায় হবে না। তাহলে ওই ইলেকট্রিকের বিলটা বাড়াই আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। কি করে? হেলিকপ্টারে উড়িয়ে আসছে, জানেন তো? হেলিকপ্টারে উড়িয়ে আসছে কে? অভিষেক ব্যানার্জি। পাশে কুড়মিরা ঘেরে, ইয়ারাকে তো ঘেরেছিল, রাস্তায় এলে ঘেরছে তো কুড়মিরা। হ্যাঁ, হেলিকপ্টারে আসছে। কার টাকায় হেলিকপ্টার আসে জানেন? কার টাকায় হেলিকপ্টার আসে জানেন? আমার আপনার টাকায়। কোন টাকাটা? প্রত্যেক ছাত্র দোকান যায় না মোট। এই গায়ে তো সবজি বাজার নাই, বাইরে যায়। 100 টাকা একটা ছাকে যদি আমি কিনতে দিই সবজি, ওই ছাটা 70 টাকার কিনে 30 টাকাও বাড়াবে। কি কেন বাড়াবে? লোটুয়ারি কিনবে। যদি 1 কোটি টাকা পাই প্রত্যেক ছা, আমিও কিনি যদি 1 কোটি টাকা পাই, কিন্তু 1 কোটি জীবনে আমার আপনার উঠবে। কার উঠবে জানেন? অনুব্রত মন্ডলের ব্রিটিশ। কার উঠবে জানেন? ওইখানে জীবন কৃষ্ণ সাহার বউয়ের। ওরা তৃণমূলের নেতা। তৃণমূলের সাথে চুক্তি আছে ওই লোটুয়ারি কোম্পানি, মাঝে মাঝে একটা করে দান দিবে 1 কোটি করে, আর ওইটা দেখে লোভে বাকি সবাই যাতে ঝাঁপায়। এখন প্রত্যেক মোড়ের টেবিল আছে। কর্মসংস্থান একটাই মমতা ব্যানার্জি করেছে, সেটা হচ্ছে লোটুয়ারির টেবিল। আর ওর পিছনে একজন বসে থাকে বিকে বিকে না। তাহলে কর্মসংস্থান এইটা করে যায়। এইটার বিনিময়ে ওই হেলিকপ্টারের ভাড়াটা দিয়েছে ওই লোটুয়ারি কোম্পানি। 600 কোটি টাকা কর্মী ছাড় গুনতেই লাগবে। ওটা শুনবে 600 কোটি টাকা মমতা ব্যানার্জিকে ইলেকট্রল বন্ডের নামে দিয়েছে। সেই টাকায় ভাইপো হেলিকপ্টারে ঘুরি হয়েছে। আর নরেন্দ্র মোদীকে হেলিকপ্টারের ভাড়াটা আমিয়ে দিচ্ছি। প্রেসারের ওষুধ যে খান, কত করে একটা ওষুধ? প্রেসারের ওষুধ খান না এমনি? প্রেসারের ওষুধ যারা খায় 70 পয়সা দাম। যারা প্যারাসিটামল জ্বরের ওষুধ খান 70 পয়সা দাম। এই ভোটের পরে ওর দাম কত হবে জানেন? 7 টাকা। কারণ কি? নরেন্দ্র মোদী যে ভোটে লড়ছে, ওই টাকাটা ওই ওষুধ কোম্পানি ওকে দিয়েছে 1600 কোটি টাকা। ইয়াকে 600 কোটি টাকা, ওকে 1600 কোটি টাকা ওইটা দিয়েছে ওষুধ পার্টি। ভ্যাকসিন নিয়েছে, ওই ভ্যাকসিন পার্টিগুলো ডুপ্লিকেট ঢুকাইছে, তার জন্য অত টাকা দিয়ে নরেন্দ্র মোদীকে কিনে নিচ্ছে। এইভাবে রাজনীতি চলছে। আপনি ভাবছেন বিরাট ব্যাপার, ওই 10,000 আনিয়েছে, ওকে জিজ্ঞাসা করবেন বিজেপি নেতা আছে না? কিন্তু তৃণমূলের নেতা কেউ আছে না? ওনাকে লিখতে কিন্তু দিয়েছে 10,000। আপনি ভাবছেন ওরা নিজের পয়সা নিচ্ছে না, ওকে দিয়েছে। এখানে হিলবান যে ওদের অফিস আছে, মূল্যায়নে আছে নাকি আপনাদের অফিসগুলো, সেইখান থেকে ওকে দিয়েছে, সেই টাকায় ও লিখছে। তাহলে এরা দেশের কোনো কাজ করবে। আপনার গায়ের কালো ভাত যদি দরকার হয় ও বলিবে, টিকল সারানোর কোথাও বলিবে কেন? কারণ পাইপ তো ওকেই বইতে হবে। ওই ভয়েও বলিবে না যে আমার গায়ে টিকল খারাপ আছে, পাইপটা তো মিস্ত্রিতে আনিবে নাই, বলিবে গায়ের লোক টাইমটি হবে। তাহলে ওই নেতা কিন্তু আনিবে না। এইরকম সিচুয়েশন। আর এরা যতগুলো আছে দূষণা মানবে, ওই রেশনের আটা খাইছেন কেউ? কেমন লাগে? তিতিয়া বালি এইসব লাগে না। ও খাদ্যমন্ত্রী বটে, খাদ্যমন্ত্রী বটে, জানেন না? তাহলে খাদ্যমন্ত্রীর এলাকায় যে আটাটা আসছে সেটাই যদি বালি ঢুকানো আছে, ওই ভোটের প্রচার যেদিন আসবে গোমাটা কিন্তু বলছে, যদি বাই চান্স আসে এখানে ওই আটাটা রুটি করে যে দিদিমণি আপনার একটা রুটি খাইতে হবে,
এইখানে বসাই খাওয়াবেন যে আপনি এই ডিপার্টমেন্টের মন্ত্রী, আপনি এই খাবারটা দিয়া করাচ্ছেন, আপনি খাইয়ে দেখুন। জোর করে না খাইতে পারি বল, জোর করে খাও। কেন প্রতিবাদ করেন একজন মন্ত্রী হিসাবে? আমরা কি পশু? বাজারের লোক কয়েক কৌশলটা দেখুন, আটাটা রেশনে আনছে, এগুলো বস্তা নেই কিনতে আসে এখানে, হ্যাঁ 17 টাকা কত করে বিকে। ওই আটাটাই ওই বাজারের লোকের একটা দুটো গায়ে আছে, ওই গাইকে ওই আটাটা ওরা খাওয়ায়। তাহলে ওদের গায়ের সমান আমরা মানুষ। গো খাদ্যটা আমাদের ক্ষেত্রে মানুষের খাদ্য সরবরাহ হচ্ছে। রাজনীতির নেতা কেউ বলছে বাধা দিচ্ছে, কেউ বিজেপিরও ভাগ আছে নাকি? এরা এদের তো বাধা দিয়ে দরকার, যেখানে গো খাদ্য দিচ্ছে। তাহলে এরা রাজনীতিটা করে কি জন্য করুন? দিতে হবে, করতে হবে, এইটুকু হ্যাঁ। তাই একদম এবার এদের মধ্যে একটা চুক্তি আছে। কিরকম চুক্তি? এপাং ওপাং ঝোপাং কবিতার নাম শুনেছেন? মমতা ব্যানার্জি। এদের কে তৃণমূলের নেতা আর কে বিজেপির নেতা বলতে পারবেন? রাকে তৃণমূল, ঝাঁপাই দিনের বেলায় বিজেপি হয়ে যাবে। উদাহরণ কি? শুভেন্দু নিজেও ওঠে তৃণমূল থেকে ছাপাইছে। আর অর্জুন সিং দেখলেন সকালবেলায় তৃণমূল টিকিট দিল না, বিকাল বেলায় কলকাতা এই দিল্লি টিকিট নিয়ে আসে বিজেপি হয়ে গেল। হইল অর্জুন সিং। হ্যাঁ, রাজীব ব্যানার্জি কাঁদিয়ে লড়ো ছড়া হয়ে গেছিল ওই এমএলএ ভোটের সময়, বিজেপি হয়ে গেল। হ্যাঁ, মমতা ব্যানার্জি বললো বন সহায়কের সব চাকরি তুই চুরি করেছো, তোকে সিবিআই তদন্ত করাবো, সিআইডি তদন্ত করাবো বলেছিল। ও ঝোপাং করে তৃণমূলে আরো চলে গেল, কোনো তদন্ত নাই। দেখলেন? তাই এরা সেই বান্দর, আমাদের বাংলায় তো বান্দর গল্প আছে, ইদাল উদালের বাঙালি, আর সর্বশেষে কি করে পিয়াল পোকা খায় নাকি? ছড়াটা আমি ভুলে গেছি, ছড়াটা এরকম বলিল। তাহলে এরা কখন তৃণমূল কখন বিজেপি, এদের নীতি আদর্শ কিচ্ছু নাই। কেউ ভোট প্রচারে আসে করে কেউ বলে আমি হাই স্কুল করিব, আমি এখানে হসপিটাল করিব, আমি রেল লাইন পাতি দেবো, কেউ বলে আসে করে বলে চুরি, গরু চুরি, কয়লা চুরি। আরে ভাই তুই কি করবি বল না, তুইও চুরি করার জন্য দাঁড়াইছ, কেউ বলে? তাহলে এদের হচ্ছে নীতি আদর্শ নৈতিকতা বর্তমান রাজনীতিতে একটাও নাই। এই 3 চোরে মিলে এরা রাজত্ব করছে। গল্পটা জানেন তো? 3টে চোরের গল্প। একটা গৃহস্থের ঘরে বিরাট সুন্দর গাই আছে, 3টে চোর ঠিক করেছে যে আমরা চুরি করি ওই গাইতে। গৃহস্থ চালা ঘন্টা বাঁধে রেখে দিয়েছে, ছড়কা বলি আমরা তো নাকি, ঘন্টা বাঁধে রেখে দিয়েছে। চোর সিপিএম চোর আর কংগ্রেস ওরা বুনিয়াদি চোর ওঠে, আগে অনেকদিন রাজত্ব করেছিল, ওরা তো যুদ্ধ করার ব্যাপার জোট তো বুঝে আমরা ওই ঘন্টাটা চুরি করি, ঘন্টাটা চুরি করে পূব দিকে চলে যাবো। তৃণমূলকে বলছে তুই কি করবি, গাড়িটা খুলে পশ্চিম দিকে যাবে। সিপিএম আর কংগ্রেস চলে গেল পূব দিকে, ঘন্টাটাই শুধু খুলেছে, গরু খুলে লাগে। আর তৃণমূল শুধু গরুটা খুলেছে, ও পূব দিকে গেছে। এবার বিজেপি আসে মিশিয়ে গেছে গায়ের লোকের সঙ্গে, গায়ের লোককে খুঁজে যাবে। গায়ের লোক বুঝাই দেখা হয় কিন্তু শব্দ করছে, কে বলছে বিজেপি নামক যে চরিত্র, ও বলছে দেখো পশ্চিম দিকে ঘন্টার শব্দ যাচ্ছে, তাইলে ওই দিকে যাচ্ছে। গায়ের লোক তার পূব দিকে যাবে, ঘন্টা যেদিকে যাচ্ছে সেদিকে ছুটবে। বিজেপির নেতারাও কিন্তু গায়ের লোকের সঙ্গে যাবে, যাই গাঁটা পায়ে হয়ে যাবে, তখন তো লাইট জ্বলবে, তখন ও কোনো ঘুরে লুকাই দেবে। গায়ের লোক একটু ঘন্টা খুঁজে চলে যাবে, আর ও কিন্তু লুকাই দিল, ভিড়ে ভিড়ে লুকাই দিল। এবং ঘন্টাটা ওই ওরা ওখানে ফেলে দিয়ে চলে যাবে রাস্তায়। তাহলে আত্মশব্দ গায়ের লোক পাবে না, হতাশা হয়ে ঘুরে আসবে, তখন তৃণমূল গরু চুরি করে নিয়ে চলে যাবে। এইরকম ওরা সেটিং করেছে সব রাজনৈতিক দল, বলছে আমরা সবাই চুক্ত, চ তুই তো আমাকে গাড়ি দিবি, আমি তোকে গাড়ি দিব, দিনের শেষে একসঙ্গে বিয়া খাবো। এদের চুক্তি মানে একদম পুরো প্রত্যেকটা নেতাই, প্রত্যেকটা নেতাই। তাহলে এদের হচ্ছে এই চুরি করার পদ্ধতি থেকে যদি বাঁচতে হয় আমাদেরকে অরাজনৈতিক হতে,
অরাজনৈতিক হতে হবে। অরাজনৈতিক হতে গেলে দুদিন পরে এই কুর্মী জাগিছে, বাউরি জাগিবে, সাঁওতাল জাগিবে, সব লোক যেদিন দেখবে যে নরেন্দ্র মোদীর মিটিংয়ের এই যে চটগুলো পাতা আছে, এই চটে যখন দেখবে যে কোন বামুনের বউ নাই, কিন্তু কোন জায়গার মিটিং দেখাতে পারবে, কোন বামুন বৈষ্ণব বানিয়া বউ কেউ মিটিং এ যাই দেখাতে পারবে, কেউ নাই। তাই যখন এরা বুঝতে পারবে, কুর্মী মা কাকিরাও যেদিন বুঝতে পারবে, ওই তাইলে এখানে আমাদের নেতা অরূপ চক্রবর্তীর বউ তো কোনো মিটিং এ যায় না, যেদিন দেখতে পাবে যে তখন কোনো আমাদের মা কাকিরা কেউ যাবেন না, কেউ কোন নেতা আর সভা করতে আসবে না, কোন নেতা তৃণমূল সিপিএম বিজেপি কেউ আসবে না। ওদের রুজি রোজগারটা বন্ধ হয়ে যাবে। আর এই রুজি রোজগারটা চলে আমার আপনার মতো লোককে শো করায়, মিটিংয়ে শো করায় ওদের চলে। আর এই চালানোর জন্য গায়ে এজেন্ট আছে, বাস পাঠাই দিলে ওরা ফ্রি। এখন তো সব রাজনৈতিক দলের ফ্রি বাস। আর কুর্মী করতে গেলে আপনাকে কিন্তু ভাড়া দিয়ে যেতে হবে, বাড়ি গাড়িটা ভাড়া করতে হবে, যেতে হবে। এইটা যতদিন না বুঝছে সবাই, কুর্মী কম কম বুঝে গেছে, কোন রাজনৈতিক দল গায়ে আর দেখবেন মিটিং করছে না। কোথায় মিটিং করছে? পুরুলিয়ার যত যা নেতা আছে সব এসে পুঞ্চায় মিটিং করছে, মিছিল। পুঞ্চা শহরের লোক চা খাইতে গেছে, ভিড়টা দেখাবে, মানবাজার শহরে ভিড়টা দেখাবে, কিন্তু গায়ে কোনো ওরা মিটিং করতে যাচ্ছে কোন রাজনৈতিক দল। তাইলে এবার বাজারও করাটা বন্ধ হয়ে যাবে যদি আমরা সবাই না যাই, ঠিক আছে? তাহলে আমাদেরকে এইটা দেখতে হবে। আর আমি যেটা শেষ বলবো, আজ আর বেশি বলব না, সেটা হচ্ছে আমি একটু ধর্মীয় কথা বলব। ধর্মীয়টা কেন? আমাদের যে এখনো যারা ঠাকুর দিদি আছে, মা কাকিদের বলছে, ওরা ধূপ ধুনা সন্ধ্যা ছড়া কোথায় দেখায়? প্রথমে সে মরলিতে কোথায় কোথায় দেয়? ভোরে উঠে, হ্যাঁ, যতদিন খামারে ধান থাকে ততদিন খামারও দেয়। তারপর গরু গুহালের সামনেটাও দেয়, নাকি? ছাগল গুহালের সামনেটাও দেয়, মুরগি গুহালের সামনেটাও দেয়, তুলসা থানাও দেয়। আর যেদিকে বাড়ি দিকে বাইরে সেটাও দেয়, পুলিশ দিকে বাইরে সেটাও দেয় ভোরবেলায়। আর সন্ধ্যাবেলায় ওই জায়গায় অন্তত নবটুকু করে, মাথা মানে হাঁটু গাড়ে তুলসা থানে, কিন্তু বাকি সব জায়গায় এরকম এরকম করে। ওটা আমি দেখেছি আমার বুড়া দিদি যতদিন বাকি ছিল, আর মা আছে, মায়ও করে। তো এখনকার দু একটা ফৈচ্য চামড়ার বউ ঘরে হয়ে আসিছে, নাকি? ওরা এইখানে আসে না, সোনালিতে আসে না? হ্যাঁ, যেখানে দুর্গা থানা আছে সেখানে দুর্গা থানা যায়, যেখানে কালী থানা আছে যায় না। তো ওই বউটার যদি বেটার শরীর খারাপ কোনোদিন হয়, হবে কি? মানুষ মাত্রই শরীর খারাপ হোক, শরীর খারাপ হয়, তো ওই বউটাকে বা ওই ঘরের লোকটাকে এইখানে আসি করে যদি বলে, দে ঠাকুর দে হরি 200 টাকা, আমার লাতের বেটার শরীর খারাপ হয়েছে, মাথা ঠুকে মরিয়ে দিল, পাবে 200 টাকা? হরি দিবে? দুর্গা দিবে? এই জন্য আমার ওই বুড়া দিদি এইখানে ছড়া দিতেও আসেনি, সন্ধ্যা দিতেও আসেনি। আমার দিদি কোথায় দিয়েছিল? খামারে। খামারে কোন খামারে? যে খামারে একবার মাথাটা ঠুকিয়ে দিলে 1 বস্তা ধান 600 টাকা হবে। দিল কোথায় দিয়েছিল? মুরগি গুহাইলে। একটা মুরগি ছাড়া বলে খুকুরচ্ছ করে ডাকিবে, বলবে যা আমাকে বিকে দাও, তোর বেটার ট্রিটমেন্ট করে, বলবেন না? 1200 টাকা মুরগি ছাড়ার দাম, এখন তো দামে না, বলে না? যে ছাগল গুহাইলে দিয়েছিল, ছাগল খাসি এখন 8000-এর নিচে নাই, বলবেন না? বেটাকে লাতিকে ভ্যালুর নিয়ে যাওয়া যাবে, গরু ভাড়া বিকে দিবে। তাই আমার ঠাকুর তো কোনখানে ছিল? কোনটা আমার মন্দির? ওই গুহাইটা মন্দির, ওই খামারটা আমার মন্দির ছিল, ছিল না? তাহলে আমি সেটা ভুলে যাচ্ছি। তার জায়গায় এগুলো হচ্ছে আমাদের ফুলমা ওঠে। এই আমার ভাষা বুঝি না, ইয়ার জন্য একটা এজেন্ট লাগবে। এই আমার ভাষা বুঝে কি? মনে করুন আমার 44 বছর বয়স, আমার যেদিন জন্ম হয়েছে, ভাবুন, আমার কুদমাগড়ে ঘর, রানীবাগ হসপিটালটা আমাদের নয়, আমাদের হসপিটাল হচ্ছে রায়পুর, 20 কিলোমিটার দূর। তাও আমাদের গায়ের লোক রানীবাগ হসপিটাল গায়ে
তো আমাদের এই রানীবান মানে যে রাস্তাটা এখন কম ভালো, তখন শুধু বড় বড় পাথর ছিল। ভাবুন গল্পটা। তো আমার মা আমার জন্মের সময় যখন প্রসব যন্ত্রণায়, মাদের তো প্রসব যন্ত্রণা একটা বিরাট, মৃত্যুর সাথে বাঙ্গা লড়ার মতো নাকি। তো আমার মা যখন প্রসব যন্ত্রণায় ছটফট করছিল, তখন মানে দুলিয়ে ছাড়া তো আসার উপায় ছিল না, কারণ এখন 102 অ্যাম্বুলেন্সও থাকে না। তখন আমার ঠাকুর দিদি মানসিক করেছে, হসপিটাল নাই, কোথায় যে মানসিকটা করেছে। ঠাকুর দিদি এইখানে এসে বলে নাই, দেখো যদি আমার বৌমা ঠিক থাকে, আমার লাতি বা লাতিনাটা যদি ঠিকঠাক হয়, তাহলে আমি একটা হরি নামের দল দেবো। আমার দিদি বলে নাই, আমার দিদি বলে না, এটা মা কালী তোর মূর্তিটা 80 বছর করে দেব যদি আমার বৌমা সুস্থ থাকে, লাতি লাতিনাটা সঠিক ভাবে হয়। বলে নাই। কেন বলে না? কেন বলে নাই? ইয়ার কাছে আসে বলতে গেলে একজন এজেন্ট ধরে আনতে হবে বাইরে থেকে, ওকে আনতে আনতে বৌমা পটল তুলে বসে থাকবে। তো তখন আমার ঠাকুর দিদি টপ করে নিয়ে ডুব দিয়েছিল কোথায়? গাড়িয়ায়। আমাদের তো গাড়িয়ায় বলে নাকি, যাদের নদী আছে জোর আছে, আমাদের গাড়িয়ায় আছে, গাড়িয়ায় বলে। তো সেইখানে গাড়িয়ায় ওই ভিজা কাপড়টা দিয়ে ছুটি গেছিল কোথায়? গোরাম ধারে। সেই গোরাম ধারে বলেছিল, দেখমা গোরাম বুড়ি, যদি আমার বৌমা মানে সুস্থ থাকে এবং লাতি লাতিনাটাও যদি সুস্থ থাকে, তো তোকে 1 মুঠ কিছু দিব। এটাই মানসিক করে না, মানসিকের নিয়মটা এরকমই করে। হ্যাঁ, তাহলে সেইখানে আমার ঠাকুর দিদি বিশ্বাস করেছিল কাকে? ওই গোরাম বুড়িতে। কারণ জানে আমার ঠাকুর দিদি জানিত যে গোরাম বুড়ি আমার ভাষা বুঝে, গোরাম বুড়ি আমার ভাষাটা বুঝে, তার জন্য বিশ্বাস করে ওই ঠাকুর থানকে গেছিল। কালীঘরে কারো কাজ যায় না, গেছিল কি? আমাদের গুহাইল পুজো এখানে হয় না, হয় না? তাহলে গুহাইল পূজার সময় কি করে? আমি 11 পড়ি, বাপ সারা রাত ওই ঝাঙ্গরিয়া খেলিয়েছে, আসেই নেই, মা বলছে গুহাইল পূজাটা করতে হবে। তাইলে আমি বললাম, মানে তখন কম বয়স, মুরগি তো কুর্মীদের ঘরের মুরগি, তো ঘরে চাষ কিনে আগে রাতে ঢাকাইছে, সে ক্রাউ ক্রাউ করছে, ভালো তো ধরতেও পারছি না মুরগিকে। মা সেইখানে দিয়েছে, বুঝলে চোলা বলে দিতে হবে। আমি কিছুই জানি না, বুঝি চোলা না দিয়ে আমি ওইখানে নিয়ে গেল। মুরগি তো সে চিপিয়ে ধরেছি, পাশে পুচকে পড়ে, তাহলে মুরগি খায় না, মুরগি খায় না। আমি মাকে বললাম, মা আমি এত যত্ন যে মুরগিটাও তো ইচ্ছে নাই, বলি হবে না। বলছে ঠিক আছে দাঁড়া। মা মা সেখানে আরেকবার সেই কাপড়টা গোলায় এরকম করে নিয়ে করে বলছে, দেখ মা খাবি তো খা, নাই 80 বছর তোকে পূজায় দেবো। এইটাই নাকি মন্ত্র। মুরগিও চলল, বলিও হইল। দেখুন কত সুন্দর মন্ত্র। এই যে মন্ত্র, ওর মনটা পাওয়ার জন্য তো মন্ত্র। আমি বিয়ে করতে গেছি, সিঁদুর ঘষার সময় বামুন কি বলছে? যদি দম হৃদয় তব তদস্তু হৃদয় মম, মানে তুই যদি আমাকে হৃদয় দিস, মানে ভালোবাসিস, তাইলে তোকে আমি ভালোবাসবো। তো এটা বলতো বামুনটা জানছিল। হ্যাঁ গো, আমি তো বউটাকে সরাসরি বলবো, দেখ তো তুই যদি ভালোবাসিস তোকে খাইতে কাপড় চোপড় দেবো, আর না বাসিলে ফেলিয়ে দেবো। হ্যাঁ, আর বউটাও তো বলতে পারবে, লে মোড়া তুই যদি খাইতে দিস থাকলে, নাহলে চললি ঘর বাড়ি, কিন্তু বলতে পারবে। তো এইটার জন্য একটা বামুন ডেকে আনতে হবে 600 টাকা, আর কাপড় চোপড় দিয়ে ভিজায়। হ্যাঁ গো, এখন আর 1000-2000। তাহলে এইগুলোকে বাদ দিতে হবে, সমাজকে বাঁচাতে হবে। তাইলে কি করতে হবে? আমাদের ভগ্নিপতি তো আমাদের ফ্রি কাপড় চোপড় একটা তো লাগিয়ে নেই, ভগ্নিপতিকে আনে তো কাপড় চোপড় দিতে হয়। তাহলে সেই ভগ্নিপতিকে দিয়ে আগে আমাদের আম বিহা মহুল বিয়া হইতো। ওইখানে সেই কান থেকে নখ পর্যন্ত একটা সুতো 2বার ঘুরাই ওইটা বাঁধিয়ে দিত, মহুল দিয়ে বউটার কাছে, আর আম পাত দিয়ে আমাকে বাঁধিয়ে দিত নাকি। ওইটা দিয়ে আমাদের বিয়া করতো, সব আরামসে সংসার করতো। আর এখন বামুন নিয়ে গাদা ছাই বাইরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ গো, আর নিয়ে পালানো গুলোর তো কোনো রকমের দরকার হচ্ছে না, আর তো পানি পুঁথি কিছুই দরকার হচ্ছে না, হচ্ছে কি? তাইলে আমাদের সিস্টেমটাকে বজায় রাখলে সমাজ
কেন মাঝিবেগ বলছি, আপনার সেই সুতাবন্ধ ঠাকুরের পুজো করেন না? হ্যাঁ, ঘাস বাঁধা ঠাকুর। এইটা দিয়ে আমি শেষ করব। তো কোন সময় ঘাস বাঁধা হয়? সেই শ্রাবণ মাসের শেষ, ভাদ্র মাসের প্রথম সোমবার, হ্যাঁ, ওই আষাঢ় মাসের শেষে ওই সময়টা। ভাদ্র মাসে ঢুকে যে ঘাস কাটার সময় দেখেছি, তাই শ্রাবণ মাসেই ওঠে নাকি? তো ওইরকম মনে করুন, ওইরকম সময়ে আমাদের চাষের সময় থাকে, হ্যাঁ নাকি? তো বউটা বলছে আমাদের তো অম্বিকানগর ছাড়া ওই সব পুজো আগে হতো না। এবার তো মানে আবাস যোজনার ঘর পায় না, বিপদতারিণ ঠাকুর পাইছে? ওর কোনো মন্দির আছে? আবাস যোজনার ঘর নাই, ওর আধার কার্ডও নাই, আছে কি? ঠাকুরটা ঠিক মতো কুষ্টিও নাই, কিন্তু পুজো আমি চেয়ে জানি। তো বউটা বলছে এগো আমি বিপদতারিণী পুজো দেবো, 500 টাকা দেয়। আমি বলি পয়সা তো নাই গো, তাইলে মুরগি ঢাইতে বিকবি, যে 500 টাকা বিক্রি করে পূজা দিতে গেল। এখন ঘটনা হচ্ছে বউটা উপাস দিলেই মাথা বাজে, উপাস যখনই দেয় বউটার মাথা বাজে। উপাস দিয়ে যথারীতি 100 টাকার ফল, 100 টাকার টোটো ভাড়া, 200 টাকা বামুন দিয়ে 500 টাকা খতম করে ও পূজা দিয়ে চলে আসে। আসে করে কি করলো, সে মাথা বাজছে, খাইতে শুয়ে দিয়েছে, দুয়ারে খাইতেছে, থালা কিন্তু আছে, সেই ঘাসে বাঁধে অনেকগুলো সুতো নিয়ে আছে। আসে আমিও ঘাস কাটি আলিও, আসি করে বউটার সামনে এক বোঝা ঘাস ফসলাই না হয়ে দিল, এক বোঝা, আর বউটাও দুটি কিন্তু বাঁধিয়ে নিচ্ছে ঘাস, ঠিক আছে? আমি বললাম এগো এই ভাদ্র মাসের মানে দমে গরম, বেরোবো ঘটি জল আইলে গেল ঘাস কাটে। বউটা বলছে মোড়া দেখতে পাচ্ছ না আমি পূজা দিয়ে আইলেও মাথাটা বাজছে, ঘটি জল গোড়ায় খাইতেও যাচ্ছ। বউটা আরামসে ভুলে দিল। আমি আর একটু ঘেঁষাই বসিলাম বউটার পাশে, বলি যদি জলটা দেই, বুঝলেন? দিয়ে ওই বউটার কাছে ঘেঁষাই বসার পর লাউ তাইলে আগিয়ে দিচ্ছে, জলটা আইলে আরো ফসলাই দিল, মানে উঠছে আরো জল উপর দিকে পড়ে গেল। মানে রাগটা ওর মাথা বাজায়, ঠাকুরের মাথা বাজছে, সেইটার জল কোন রকমে খাইলো, আর একটু সামনে দেয় ঘেঁষাইলো। তখন দেখছি বউটার রাগটা কমিয়ে গেছে। বলছে দাও হাতটা বাড়ানো, দিয়ে বাড়াইলো, বাড়াই দিতে বাঁধিয়ে দিলাম। বউটা খাইটার থেকে উঠিল, উঠতে আমি খাইতে শুয়ে দিল। আমিও তো হারিয়ে গেছি, যথারীতি ওই ঘাস বোঝা থেকে ছাগল তো খাইতে এসেছে, আমিও শুয়েছি, খাইটার থেকে লাগাই পাই গেল, ঘাসটা কিন্তু ছাগলে খাইয়ে দিল, আমার ঘাসটাও খাইয়ে দিল, যেটা হাতে বাঁধা আছে। তো বউটা আমি বললাম, বলছি এটা কি কথা গো? বলছি এটা বিপদ তারিণী। বলি বিপদ তারিণী না তারিণী? বিপদ তারিণী কার কার বিপদ তাড়াইলে ওটাই, যে টোটোওয়ালাকে 100 টাকা দিলাম তার বিপদ তাড়াইলো, ফলওয়ালাকে 100 টাকা দিলাম তার বিপদ তাড়াইলো, যে পুরোহিতটাকে দিলাম 200 টাকা তার বিপদ তাড়াইলো, আমার বিপদ হইল। কিরকম বিপদ হইল? বলি 500 টাকায় তো 50 কেজি ইউরিয়া হইতো, হইতো না? মুরগির হাইটটা বিকে 50 টাকায়, 500 টাকায় 50 কেজি ইউরিয়া হইতো, তাইলে কবি ঘেরা ধানটা ভালো হইতো, হইতো না? তাহলে আমার বিপদটা তাড়াইতো মুরগির হাইটটা কি করে, ইউরিয়া সারটা হইতো। তার পরিবর্তে তুমি কি করলে, আমার বিপদটা করিয়ে দিলে, ধানটা লাল মারি যাবে, ভালো ফলন হবে না। যেটা 6 কুইন্টাল হতো বিঘায়, সেটা এখন 3 কুইন্টাল হবে, আর বিপদটা ওদের তাড়াই আছে। বলি তাইলে ওইসব করার দরকার নাই। আর দেখো এ তোমার ঘাসটা ছাগলে খাই দিলে আর কোনোই নাই, পুণ্যও নাই আর মাপও নাই। তাইলে আমাদের ওই ঘাস আমরা ডেলি বোঝাই করে আনি, এক বোঝাই নিয়ে বিপদ তাড়াইছে নাই, আর একটা নিয়ে বিপদ তাড়াইল। তাইলে ওই ঠাকুর ঠুকুর গুলো বাদ দিতে হবে। আমাদের ঠাকুর মানে একটা উপাসা লইয়ে খা, পিঠা খাবি পিঠা খা, মুড়ি খাবি মুড়ি খা, এরকমই না আমাদের ঠাকুর গুলো। মকর পরবে যেমন ইচ্ছা খা, মাংস পিঠা খাবি, ডুমুর পিঠা খাবি, হয় না? বাংলা পরবে 3-4 মুরগি কেটে খায়, অম্ববতী খাসি মাংস চাইয়েই চাই করবে, হয় না? রহনে কোন পরবটা আমাদের উপাস দিয়ে করতে হয়? তাহলে আমাদের পরব উপাসে হয়। উপাস মানে একটু দূর দিকে,
পাশে বটে, সামনেই বটে, এই পাশেই বটে না, আমাদের পরব খাইয়ে দাঁড়িয়ে বটে। তাইলে আমাদের ওই উপাস দিয়ে পড়াবো, ওই বউগুলা কি হবে, মাসে যদি 3টে উপাস দেয় সব বউয়ের গ্যাস্ট্রিক হবে। আর গোহাল থেকে 1000-18 আনতে পারবে 18 ঘন্টা? কোনো বউ পারবে না খাই? তাহলে আমাদের পরম মানে কি, পেট ভরে মারো, মাংস ভাত। কারণ আমাদের পরের দিন থেকে ধান নিয়ে যেতে হবে, বলে না, পরের দিন থেকে ধান লাগাইতে যেতে হবে। তাইলে আমাদের গায়ে কতটা বল করতে হবে, গায়ে কতটা বল করতে হবে। এই জন্য দমে খাইতে হবে, কারণ উপাস দিয়ে ছাড়া ওই পূজা পার্বণ ঠাকুর ঠুকুর কেউ করবে না। যত যা আছে আমাদের উপাস একদিন দেয়, সেটা হচ্ছে অষ্টমী, দুর্গাষ্টমী নয়, সেটা হচ্ছে সেই ধানের ওইখানে গিয়ে কি করি, সাবন খাওয়াইতে যাই নাকি গো, অষ্টমীর দিনে ধানে দিই সেই আতপ তেলের গুঁড়ি ঘুরঘুরা দিয়ে। হ্যাঁ, আর একদিন কখন আধবেলা উপাস দিই, কখন যেদিন বীজ পুণ্যা করে নাকি, তাহলে আধবেলা উপাস বীজ পুণ্যার দিনে, আর ফুল উপাস দিই সেটাও ওই ছড়ে নিয়ে আসে পেট ভরে খাই। কিন্তু এখনকার বউ বেটি দুর্গা ঠাকুর খুঁজে ঘুরে, ওই অষ্টমীর দিনে দুর্গা থান যেটি খুঁজে, কিন্তু ধান খেতে যেতে হবে, ধুলকুন্ডা লাগিয়ে যাবো বউ নাকি গো। হ্যাঁ, তাহলে ধুলকুন্ডা লাগলেও যেটা বসে সেটাই করতে হবে। তো আমরা যাই হোক এখানে রাজনৈতিক বক্তব্য রাখবো না, যেহেতু আজকে আমাদের যে পারমিশনের ডেট হলো 21 তারিখ, মানে 18 তারিখ, এই 3টে পাড়ায় মিলে আমাদের একটা পারমিশন করানো হচ্ছে। ওই পারমিশনে আমরা সব পাড়ায়, সব মা কাকি জেঠা জেঠি যতজন আছি, বুনিয়ারা পর্যন্ত সবাই কিন্তু ওই মিছিল করবো ওই 3টে গায়ে, এবং মাঝখানে একটা আমরা সভা করবো। সেই সভায় যত ইচ্ছে রাজনীতি বক্তব্য আমরা রাখবো, কারণ অনুমোদন থাকবে। আমরা আজকে নেগাচারী সভার মতো করে আমি এই সভাটা সবাইকে আরেকবার গড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।